সুকুমারনারায়ণ চট্টোপাধ্যায়ের শোধ বোধ শুরু করছি। ননীমাধব ক্লাবের নাম রাখল মুড়াগাছা কৃষ্টি কেন্দ্র। সারা বছরের মধ্যে দুটো উৎসব, একটা পল্লী সেবা অর্থাৎ দল বেঁধে পুকুরে ঝাঁপিয়ে পড়ে কচুরিপানা তোলা, বেশিরভাগই দলের ছেলেদেরই পুকুরে। আর একটা উৎসব কি করা যায় ভাবতে ভাবতে ঠিক হলো জলসার আয়োজন। জমিদার নেই, ভগ্নদশা জমিদার বাড়িটা আছে। সেই জমিদার বাড়ির ভিটে ম্যারাপ বেঁধে জলসা। গাছে গাছে ফলাও করে বিজ্ঞাপন আটকে দেওয়া হলো, শহর থেকে প্রথম শ্রেণীর গাইয়ে বাজিয়ে সব আসবে। ননির দল মুড়াগাছা থেকে কলকাতায় ছুটোছুটি করতে লাগলো, বাসে আর ট্রেনে। যারা খেয়াল গান তাদের বদখেয়ালের অন্ত নেই। মিনিটে মিনিটে চা চাই, তাছাড়া যোগাযোগ করাই মুশকিল। আগাম টাকা গুঁজে দিলেও জলসার তারিখ ভুলে যান, মনে থাকে না। এত বড় আর্টিস্টদের কাছ থেকে রসিদও চাওয়া যায় না। আধুনিক, ভজন, ভাটিয়ালি এসব যারা গান তাঁদেরও নাগাল পাওয়া মুশকিল। গ্রামাফোন কোম্পানি আছে, স্টুডিও আছে। ফলে জলসার দিন যত এগিয়ে আসতে লাগলো, ননীমাধবের দলের তত স্নান আহারের চিন্তা শিখেই উঠল। ভৈরব ব্রহ্মচারী হাঁড়ি বাজিয়ে গান করেন, সেজন্য নতুন হাঁড়ির অর্ডার দেওয়া হয়েছে, ব্রহ্মচারীর ফরমায়েশ মতো সাইজের। এছাড়া 54 খিলি পান তৈরি রাখবার কথা। 18 খিলি একসঙ্গে মুখে দিলে তবে উনি গাইতে পারেন। শেষ পর্যন্ত বাইরের আর্টিস্ট একমাত্র ভৈরব ব্রহ্মচারী ছাড়া আর কেউ এলেন না। যারা আনতে গিয়েছিল তারা মুখ চুন করে ফিরে এলো, কেউ বাড়িতে নেই। নিরুপায় হয়ে ননীমাধব পাড়ার গাইয়ে বাজিয়েদের স্টেজে তুলল। মল্লিকদের পরাণ বাঁশের বাঁশি, ঘোষালদের সুধীর খোনা গলায় আধুনিক গান। শেষকালে স্টেশনের ধারে যে কানা ভিখারিটা দেহতত্ত্বের গান করে তাকেও ধরে আনতে হলো। লোকেরা তুমুল হইচই শুরু করলো, কেউ কেউ পয়সাও ফেরত চাইল। ননীমাধবের স্থির বিশ্বাস এসব গোপীমোহনের দলের কারসাজি, তারাই সব ভণ্ডুল করে দিয়েছে। ননীমাধব যেমন পূব পাড়ার, গোপীমোহন তেমনই পশ্চিম পাড়ার। দুজনের মধ্যে চিরকালের রেষারেষি। দুজনের দুটো দোকান ছিল, গোপীমোহনের চায়ের আর ননীমাধবের খাটিয়ার। ননীমাধব বলতো, গোপীর দোকানে দিন কতক চা খেলেই আমার খাটিয়ায় চাপতে হবে, সেই জন্যই তোর পাশেই দোকান করেছি। এখন অবশ্য গোপীমোহন দোকান সরিয়ে নিয়ে গেছে, কিন্তু তার আক্রোশটা কমেনি। ননীমাধবের কৃষ্টি কেন্দ্রের পত্তন হতেই অন্য দল গিয়ে গোপীমোহনকে ধরল। গোপীদা, আমরা কি এই চুপচাপ বসে থাকব? দুপুরবেলা দোকানে খদ্দের নেই। গোপীমোহন ভিজে গামছা মাথায় দিয়ে একটা চেয়ারের ওপরে বসেছিল। সব শুনে হেসে বলল, দেখ, ওসব ওই দ্বিতীয় ভাগের যুগ চলে গেছে। আজকাল লোকেরা সাদামাটা জিনিস পছন্দ করে। এবার কলকাতায় গিয়ে দেখে এলাম তো, কাপড় চোপড়ের দোকানের নাম পোশাক, জুতোর দোকানের সাইনবোর্ডে লেখা জুতো ঘর। সেই জন্য তো আমার চায়ের দোকানের নাম দিয়েছি চা পান। হরগোবিন্দ বলল, তাতে মুশকিল হয়েছে গোপীদা। ননির দল ওরা বলে বেড়াচ্ছে চায়ে কাঠের গুঁড়ো, কাটলেটে গিরগিটির মাংস দেওয়া হয় বলে দোকানের এই চা পান নাম। গোপীমোহন হাসল। ননের দলের কাছে আর এর চেয়ে বেশি আশাও করি না। আধুনিকতার ওরা জানে কি, সব কুপমণ্ডুকের দল। সতীশ বয়সে সবচেয়ে ছোট, সে একপাশে বসে মাঠ থেকে তুলে আনা ছোলা চিবোচ্ছিল। জিজ্ঞাসা করলো, হ্যাঁ, ওই কথাটার মানে কি গোপীদা? আমারও যেমন হয়েছে মূর্খ নিয়ে কারবার। কূপমণ্ডুক মানে জানিস না? কূপ মানে কুয়ো, তা তো জানিস?
আর মন্ডুক মানে ওর নাম কি, ওই মন্ডা। যারা কুয়োর জলে মন্ডা ভিজিয়ে খায় তারা কুপমন্ডুক, মানে মূর্খ। সকলে এবার মাথা নাড়ল। এই কথাটার মানে তারা সবাই আগেই জানত। সতীশটার একেবারে বুদ্ধিশুদ্ধি নেই। পরাশর বলল, দেখো, কুয়োর জলে মন্ডা ভিজানোর কথা থাক গোপীদা, আমাদের না কিছু একটা করতেই হবে। আলবাত। উত্তেজিতভাবে কথাটা বলতে গিয়ে গোপীমোহন বেসামাল হয়ে গেল। চেয়ারে 3টে পায়া আর একটা ইট নির্ভর। ইট সরে যেতেই চেয়ার কাত হয়ে পড়ল গোপীমোহনকে নিয়ে। সনাতন চেয়ারের পাশে বসেছিল। গোপীমোহন কাত হতে তার মাথার গামছা সনাতনের মুখের ওপর গিয়ে পড়ল। তোমার গামছা কি দুর্গন্ধ গোপীদা, অন্নপ্রাশনের ভাত উঠে আসবার দাখিল। নিজেকে সামলে গোপীমোহন হাত বাড়িয়ে গামছাটা নিয়ে আবার মাথায় চাপিয়ে বলল, দুর্গন্ধ কেন হবে, পুকুরের পচা পাঁক গামছায় দিয়েছি, মাথা ঠান্ডা হয়। শহরে যে ওই এয়ার কন্ডিশন মেশিন দেখিস, তার বেশিরভাগের মধ্যেই তো এই পাঁক ভরা থাকে, সেই জন্যই অত ঠান্ডা। পরাশর বলল, যাক গোপীদা, ওসব ছাড়ো, এবারে আসল কথাটা ভাবো। ও আর ভাবা ভাবির কি, আমি ঠিক করে ফেলেছি। হ্যাঁ, ঠিক করে ফেলেছো? হ্যাঁ, বলে ফেলো। দেখ, আমরা থিয়েটার করব। আমাদের ক্লাবের নাম নাটুকে দল। দলের সবাই চিৎকার করে উঠল, বাহ বাহ, এমন না হলে মাথা, নাটুকে দল, যুগ যুগ জিও। সতীশ লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, আমি আজই সাইনবোর্ডের অর্ডার দেব। সতীশের মামাদের সাইনবোর্ড আঁকার দোকান। সতীশও দোকানে বসে হাতমক্স করে। কথাটা সতীশ ভালোই বলেছিল, কিন্তু সে লাফিয়ে সর্বনাশটা করল। তাকের ওপর কাঁচের জারে বিস্কুট আর কেক ছিল। একটা জার ভেঙে বিস্কুট মেঝের ওপর পড়ে গেল। গোপীমোহনের মাথায় পাঁক ভর্তি গামছা থাকলেও তার মেজাজ গরম হয়ে গেল। লোকসানের বরাত, গেল তো দামি বিস্কুটগুলো, না নেচে তুই কি কথা বলতে পারিস না, কুপমন্ডুক কোথাকার। অন্য সকলে তাড়াতাড়ি ব্যাপারটা থামিয়ে দিল। সাইনবোর্ড এলো। গোপীমোহনের চায়ের দোকানে সাইনবোর্ড আটকানো হলো। বইও ঠিক হলো, সীতাহরণ। সব পার্টি ঠিক হলো, কিন্তু হনুমানের পার্ট করতে কেউ রাজি নয়। 2-1 জন রাজি হলো, কিন্তু তারা ল্যাজ জুড়তে নারাজ। গোপীমোহন তো রেগে লাল। ল্যাজ ছাড়া হনুমান, ডিম ছাড়া অমলেট, তাহলে লঙ্কা দহনটা হবে কি করে? হনুমান কাঁধে করে এই যুগের মতো পেট্রোলের টিন নিয়ে যাবে? এ ব্যাপারেও একটা নিষ্পত্তি হলো। সবাই মিলে সতীশকে রাজি করালো। গোপীমোহনের সেই বিস্কুট নষ্ট হবার রাগ বোধহয় যায়নি। সে বলল, ওই খুব তো লাফাতে ওস্তাদ, এ পার্টি তোকে মানাবে। তাতে হলো, কিন্তু ননী মাধবদের জলসা পণ্ড করবার কি হবে? একটা গরুর গাড়ি ভাড়া করে ননী মাধবের দল ঢাক পেটাতে পেটাতে মুড়াগাছা প্রদক্ষিণ করছে। মুড়াগাছার ইতিহাসে এমন অভিনব জলসা এই প্রথম। আবার গোপীমোহনের চায়ের দোকানের সামনে অনেকক্ষণ ধরে ঢাক পেটালো তারা। চোঙার মধ্যে মুখ দিয়ে ননীমাধব নিজে চেঁচালো সুর করে করে। দলটা চলে যেতে গোপীমোহন বলল, ওরে, একটা কাজ করতে পারিস? কি, বলো না গোপীদা। ননের দল শহর থেকে যেসব আর্টিস্ট আনবে, তাদের সবার নাম শুনলি তো, গাছে গাছে লটকেও দিয়েছে, তাদের ঠিকানাগুলো জোগাড় করতে পারিস? সনাতন বলল, হ্যাঁ, খুব পারি গোপীদা। আমার এক পিস্তুত ভাইয়ের কাকার ছেলে ওই রেডিও অফিসে কাজ করে, তার কাছ থেকে সব ঠিকানা পেয়ে যাব। ঠিক আছে, তুই ওই ঠিকানাগুলো নিয়ে আয়, তারপর যা করবার আমি করছি। ঠিকানা এলো, সব শুদ্ধ 5 জন আর্টিস্ট। জলসার দিন 2 আগে গোপীমোহন বেরিয়ে পড়ল। এ 2 দিন দোকান চালাবে তার ভাগ্নে বিশ্বনাথ।
দলের সবাই তো রয়েইছে, তবে তাদের খুব বিশ্বাস নেই। কলকাতা শহর গোপীমোহনের খুব চেনা, সওদা করতে মাসে 2বার তাকে আসতে হয়। ননী মাধবের জলসায় যাদের যাবার কথা তারা সবাই 2য় শ্রেণীর আর্টিস্ট। গোপীমোহন প্রথমে গেল অমলেন্দু বসাকের কাছে। অমলেন্দু তানপুরা নিয়ে রেওয়াজ করছিলেন। রেওয়াজ থামিয়ে বললেন, কি ব্যাপার? আগে মুড়াগাছা থেকে আসছি আমি, আমার বড় বিপদ। বিপদ? কি বিপদ? আগে ওই জলসার কথা ছিল, কিন্তু হঠাৎ ননী মাধব বাবুর পিতৃবিয়োগ হওয়াতে সেটা আর হচ্ছে না। অমলেন্দু বললেন, না হলেও অগ্রিম যে টাকাটা আপনারা দিয়েছেন সেটা কিন্তু ফেরত দিতে পারবো না। আমি তা দিই না, সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। একরকম ভালোই হলো অবশ্য, নৈহাটি থেকে লোক এসছিল ওই একই দিনে তাদের জলসা, তাহলে সেখানেই যাব। গোপীমোহন 2 হাত জোর করে বলল, আগে আগাম টাকা আমরা ফেরত চাই না, আপনি অপেক্ষায় থাকবেন সেই জন্যেই জানিয়ে গেলাম। ঠিক এইভাবে হিমাংশু সরখেল, পিনাকি দে আর জিতেন পুরকায়স্থকে গোপীমোহন একই কথা বলল। জিতেন পুরকায়স্থ অসুস্থ, খুব জ্বর, তিনি এমনিতেই যেতে পারতেন না। শুধু ভৈরব ব্রহ্মচারীকে কায়দা করা গেল না। তিনি বললেন, না মশাই, কথা দিয়েছি এখন তখন আমি যাবই, না হয় ফিরে আসবো। গোপীমোহন বলল, আগে সে আপনার ইচ্ছা, পাছে আপনার হয়রানি হয় তাই বলতে এসেছিলাম। গোপীমোহন ফিরে এলো। মুড়াগাছায় এসে দলের কাছে সব বলল। জলসা বানচাল হবেই, একলা ব্রহ্মচারী আর কি করবে? তাই হলো। কলকাতার আর্টিস্টদের মধ্যে একমাত্র ব্রহ্মচারী এলেন। তার গান শেষের দিকে বড় আর্টিস্ট না আসাতে সবাই এদিকে হইচই শুরু করলো। ননী মাধব স্টেজে উঠে হাত জোর করে সবাইকে বোঝালো। রাত 12টা নাগাদ ব্রহ্মচারী গান শুরু করলেন। মঞ্চের একদিকে নতুন হাঁড়ি উপুর করা ছিল, মুখে কাপড় বাঁধা। একজন সেই হাঁড়িটা ব্রহ্মচারীর কোলের ওপর তুলে দিল। হাঁড়ির মুখের কাপড় খুলে ব্রহ্মচারী গান শুরু করলেন। দেহের মধ্যে যত রিপু দেয় মা কেবল যন্ত্রণা, সবটা গাইতে হলো না। হাঁড়িতে বার কয়েক আঙুলের ঠেকা দিতেই ব ব শব্দ। ব্রহ্মচারী বিরাট হাঁ করে মা গো মা বলেই বাবাকে স্মরণ করলেন। ওরে বাবারে, গেলুম রে। হাঁড়ির মধ্যে থেকে বলতার ঝাঁক বেরিয়ে মঞ্চ অন্ধকার করে ফেলল। ব্রহ্মচারীও চোখে অন্ধকার দেখলেন। মঞ্চ থেকে এক লাফ দিয়ে পড়ে স্টেশনের দিকে ছুট। ভোরের দিকে স্টেশনের প্ল্যাটফর্মের উপর তাকে যখন পড়ে থাকতে দেখা গেল, তখন মনে হলো ভৈরব ব্রহ্মচারী যেন মাস 2 নৈনিতাল ঘুরে এসেছেন। একেবারে ডবল স্বাস্থ্য, গালের মাংস এত ফুলেছে যে চোখ দুটো উধাও। ননী মাধবের দলের স্থির ধারণা যে গোপীমোহন আর তার সাকরেদদের বদমাইশি এসব। হাঁড়ির মধ্যে কখন বলতার চাক ঢুকিয়ে দিয়েছে কিংবা হাঁড়ি বদলে দিয়েছে। দলের মিটিং বসল। ননী মাধব বলল, এ অপমানের প্রতিশোধ নিতেই হবে। গোপীরা থিয়েটার করছে, কি করে করে দেখি, কবে কোথায় কি বই হচ্ছে খবর আন। খবর আনা শক্ত কিছু নয়। 10-20 পরেই গাছে গাছে লোকের পাঁচিলে ছাপানো পোস্টার দেখা গেল। নাটুকে দলের প্রথম নিবেদন সীতাহরণ, পরিচালনা ও রামের ভূমিকায় গোপীমোহন লস্কর, আগামী কোজাগরী লক্ষ্মী পুজোয় স্টেশন ময়দানে। ননী মাধব বুঝতে পারল গোপীমোহনের দল এবার রীতিমতো হুঁশিয়ার থাকবে। তার দলকে ধারে কাছে ঘেঁষতে দেবে না। অন্য মতলব বের করা ছাড়া উপায়ান্তর নেই। দলের 2 জন, রঘুনাথ আর নরেন, গোপীমোহনের কাছে গিয়ে হাজির। তখনও রিহার্সাল শুরু হয়নি, অনেকেই এসে বসে আছে। গোপীমোহনের চায়ের দোকানের পেছনেই রিহার্সাল হয়।
ভাগ্নেকে বসিয়ে গোপীমোহন রিহার্সালে আসে। তবে খদ্দেররা চেঁচামেচি করলে গোপীমোহনকে রামের পাট ছেড়ে দোকানে আসতে হয়। মাঝে মাঝে গোলমালও হয়ে যায়। রাম চুপচাপ বসে আছে, বিভীষণ রূপী সনাতন এসে দাঁড়ালো। কি আদেশ সখা! ওদিকে রামের মন তো চায়ের দোকানে। একটু আগে একদম খদ্দের হ্যাঙ্গামা শুরু করেছে। সে বিভীষণের প্রশ্নের উত্তরে হঠাৎ বলে ফেলল, ওই পেছনের টেবিলে 2টো চা, 2টো বিস্কুট। সবাই হেসে উঠতে গোপীমোহনের খেয়াল হলো। গোপীমোহন রিহার্সালে ঢুকতে গিয়ে দেখলো রঘুনাথ আর নরেন এক কোণে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ননের দলের ছোকরা দুটো এখানে কেন? রঘুনাথ বলল, গোপীদা, তোমার সঙ্গে কথা আছে। আমার সঙ্গে? কেন কেন, তোদের ননের কি হলো? হ্যাঁ, সেই কথাই তো বলবো। শোনবার সময় হবে তোমার? আয় এদিকে, আমার বেশি সময় নেই, রিহার্সাল আছে। চায়ের দোকানের পিছনে মাঠ। সেই মাঠে গোপীমোহন আর রঘুনাথ বসল, পাশে নরেন। ননির অত্যাচারে না গোপীরা আর পারি না জানো, আমাদের ওপর কেবল তম্বি। এই জলসা জমলো না, তার সব দায় নাকি আমাদের জানো। হাঁড়ির ভেতরে আমরা নাকি বলতা পুড়ে রেখে ননিকে বেইজ্জত করেছি, আর আমরা আর ওর কাছে যাব না। গোপীমোহন আর চোখে দুজনকে দেখে নিয়ে বলল, কিন্তু সীতাহরণ বইতে সব পাঠ দেওয়া হয়ে গেছে, আর দেওয়ার মতন কিছু নেই। নরেন বলল, পাঠ আমাদের দরকার নেই গোপীদা, ও সব আমাদের আসে টাসে না। আমরা তোমার 5 মাস খেটে দেবো, যা বলবে তাই করব। ওই ননের দলে গিয়ে এতদিন যে কি ভুল করেছি গোপীদা, এই নাক কান বলছি। গোপীমোহন বলল, ঠিক আছে, কাল আসিস, আজ রাতটা ভেবে দেখি। রঘুনাথ আর নরেন রয়ে গেল। প্রথম দিকে গোপীমোহনের একটু সন্দেহ ছিল, কিন্তু কদিন এদের হালচাল দেখে সে নিশ্চিন্ত হলো। না, এরা ননির কাছে আঘাত পেয়ে দল ছেড়েছে, যাবে না আর। রিহার্সালের সময় রঘুনাথ আর নরেন একপাশে বসে থাকতো। দরকার হলেই জল নিয়ে আসতো, কিংবা কারোর জন্য বিড়ি সিগারেট। গোপীমোহনের দোকানের খদ্দেরও সামলাতো। খুশি হয়ে গোপীমোহন বলেও ছিল, কিরে তোরা ছোটখাটো পাঠ করবি নাকি? এই রাম কিংবা রাবণের সৈন্য, বেশি কথা বলতে হবে না, স্টেজে ঢুকবি আর মরে যাবি। রঘুনাথ হাত জোর করেছে, দোহাই গোপীদা, ও সবের দরকার নেই আমাদের। স্টেজে যতক্ষণ সিন ফেলা থাকে ঠিক আছে, কোনো অসুবিধা হয় না, কিন্তু জানো ওই সিন উঠলেই লোকের কালো কালো মাথা দেখলে আমার মাথা ঘুরে যায়, মুখ দিয়ে একটাও কথা ফোটে না। নরেন বলল, হ্যাঁ গোপীদা, আমারও সেই অবস্থা। মামার বাড়িতে একবার অনুচরের পার্ট দিয়েছিল, দক্ষযজ্ঞ পালায়। ভয় পেয়ে এমন জোরে শিবকে জড়িয়ে ধরেছিলাম যে শিবের দম বন্ধ হওয়ার জোগাড়। প্রাণ বাঁচাতে শেষকালে শিব ত্রিশূল দিয়ে পেটে এমন খোঁচা মেরেছিল, দেখো পেটে এখনো দাগ আছে। সনাতন বলল, দেখো গোপীদা, এই সবাই পার্টে নামলে না থিয়েটারের দিন কাজের লোকের পাওয়া যাবে না। তাই ঠিক হলো, রঘুনাথ স্টেজের ভেতরের সব ব্যবস্থার উপর নজর রাখবে, আর নরেন বাইরের ভিড় সামলাবে, অবাঞ্ছিত লোক না এসে জোটে। গোপীমোহনকে একান্তে ডেকে নরেন বলল, একটা কথা তোমায় বলে দিই গোপীদা, ননি কিংবা তার দলের কাউকে ধারে কাছে ঘেঁচতে দেবে না, ওদের মতলব ভালো নয়, ওরা থিয়েটার পণ্ড করবার চেষ্টায় থাকবে। কিন্তু টিকিট কেটে যদি আসে আটকাবি কি করে? জলসার টিকিট ছিল 1 টাকা, থিয়েটারের টিকিট হয়েছে 8 আনা। নরেন উত্তরে বলল, দেখো এই টিকিট ওদের দলের কাউকে যেন বিক্রি না করা হয়, কেউ কিনতে এলে পরিষ্কার বলে দেবো টিকিট সব বিক্রি হয়ে গেছে। বেশ, তা যদি করতে পারিস আমার আপত্তি নেই। গোপীমোহন কদিন খুব ব্যস্ত। কলকাতা থেকে সিন, পোশাক, পেন্ট করার লোক আনার সব দায়িত্ব তার ওপর। তাছাড়া সকলকে অভিনয় শেখানোর ব্যাপার তো রয়েইছে। অভিনয় আরম্ভ 8টায়, 6টা থেকে মাঠে লোকারণ্য।
প্রথম কথা, টিকিটের দাম কম। দ্বিতীয়, পাড়ার ছোকরাদের থিয়েটার, ছেলে বুড়ো সবাই পাড়া ঝেঁটিয়ে এসে হাজির। নরেন আর কয়েকজন গেটে রইল। স্টেজের মধ্যে রঘুনাথ। 5টা থেকেই সকলে রং মাখতে শুরু করলো। বিশেষ করে সতীশটাকে নিয়েই মুশকিল। তার পোশাক ছাড়াও পরিপুষ্ট লেজের ব্যাপার রয়েছে। খড় পাকিয়ে লম্বা করে তার উপর কাপড় জড়ানো, কাপড়ের ফাঁকে ফাঁকে আবার জরির ফিতে। 2 জন ড্রেসার হিমশিম খেয়ে গেল। তাদের সঙ্গে রঘুনাথও হাত লাগালো। আপনারা আর সকলকে দেখুন দেখুন, আমি এই লেজের ভার নিচ্ছি। ঠিক আছে ভাই, তুমি ফিতেটা জড়িয়ে দাও, আমরা রাম রাবণকে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যান, আমি লেজটা করে দিচ্ছি। একটা টুলে সতীশ বসেছিল, মুখে হনুমানের মুখোশ। সে বলল, ও রঘু, এই যে আমার চেয়ে লেজ ভারী হয়ে গেল রে, লেজ আমি আঁচড়াবো কি করে? লেজের তরিবত করতে করতে রঘুনাথ বলল, একবারই তো তোমাকে লেজ আঁচড়াতে হবে, তখন 2 হাত দিয়ে লেজটা তুলে নিও। হ্যাঁ, পারবো তুলতে, যা ভারী আমি তাই ভাবছি রে। ওদিকে ড্রেসাররা রাবণের জন্য দশমুণ্ড এনেছিল, গোপীমোহন ধমক দিয়েছে। এ যুগে ওসব অচল। মহাপ্রতাপশালী রাবণ, তাই বলে 10 মুণ্ড 20 হাত। সত্যিই কি তাই ছিল নাকি? তাহলে লোকটা ঘুমোতো কি করে? অতগুলো হাত কখনো ম্যানেজ করা যায়? একমাত্র গায়ে মশা মাছি বসলে কাজে লাগে। ওসব দরকার নেই, বিরাট একটা গোঁফ শুধু আটকে দাও। তাই হলো। পরাশর রাবণ, বিরাট চেহারা, গোল মুখ, প্রকাণ্ড গোঁফ লাগাতেই চেহারা বদলে গেল। রামের সঙ্গে পাল্লা দিতে পারে একমাত্র রাবণ। পরাশরের চেহারা যেমন বিরাট, গলার জোর সেই অনুপাতে বেশ নিচু। অথচ হুঙ্কার ছাড়া রাবণকে কল্পনা করা যায় না। রঘুনাথ যখন রাবণের সামনে গিয়ে দাঁড়ালো, তখনও রাবণ পার্টে মগ্ন। রঘুনাথকে দেখে বলল, বড় মুশকিলে পড়েছি রে। কি দাদা, কি মুশকিল? 1 কাপ চা এনে দেবো, গরম চা? চাই হবে না, এই গলাটা নিয়ে কি করি বলতো? আরে দাদা, তোমাকে কিছু করতে হবে না, গলা তো রামই কেটে ফেলবে, তোমার চিন্তা কি? তার আগে গুপিদার গলার আওয়াজটা দেখেছিস? খুব ভরাট। আমার গলাটা তেমন সুবিধের নয়, নানা রকম করেছি, গলার আওয়াজটা তুলতে পারছি না। রঘুনাথ হাসলো। হে আবার একটা সমস্যা। এমন বড়ি তোমায় দিতে পারি যে খেলে গলার স্বর একেবারে মেঘের ডাকের মতন হয়ে যাবে। হ্যাঁ, বলিস কি? কি বড়ি রে? রঘুনাথ পকেট থেকে কাগজে মোড়া 2টো বড় সাইজের বড়ি বের করলো। এ নাও, এই 2টো খেয়ে নাও। দেখো, কথাটা কিন্তু আর কাউকে বলো না, আমার কাছে আর বড়ি নেই কিন্তু পলাশরদা। মাথা খারাপ, কাকে এবার বলতে যাবে? নে নে, দে দে দে, শিগগির দে। কি করে খেতে হয়? দাঁড়াও, তোমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসি। রঘুনাথ জল নিয়ে এলো। পরাশর বড়ি খেয়ে গলায় জল ঢেলে দিল। তোর উপকার কোনো দিন ভুলবো না রঘু। ঠিক আছে ঠিক আছে, এখন কথা বলো না, বড়িটা কাজ করতে দাও গলার ভেতর। মুখ বন্ধ করে বসে থাকো, একেবারে স্টেজে গিয়ে গলা খুলবে। আমি ওদিকটা একবার দেখে আসি। রঘুনাথ সনাতনের কাছে এসে দাঁড়ালো। সনাতন রং মেখেছে, কিন্তু পোশাক পরেনি এখনো। রঘুনাথ বলল, কি সনাতন দা, সময় তো হয়ে এলো প্রায়, পোশাক পরে নাও। সনাতন মুখ বিকৃত করে বলল, আগে জানলে কে বিভীষণের পাঠ করতো। একে তো বিশ্বাসঘাতকের পাঠ, তারপর ভেবেছিলাম ওই রাবণের ভাই যখন, তখন জমকালো পোশাক পরতে পাবো, কিন্তু এখন শুনছি সাত্তি কি বিভীষণ ওই সাদা মাঠা পোশাক পরবে। মেজাজটাই খারাপ করে দিল। রঘুনাথ হাসলো। আরে, রাম করা লোকেদের তো পোশাক খুব সাধারণই হয়। এই বিদ্যাসাগর, গান্ধীজি, এদের পোশাক দেখো নি? পাটে তুমি মেরে দেবে। দাও, তোমার পোশাকটা আমি নিয়ে আসছি। সাদা সিল্কের পোশাক রঘুনাথ যত্ন করে পরিয়ে দিল। প্রায় 8টা বাজে, কনসার্ট আরম্ভ হয়েছে। রঘুনাথ গোপীমোহনের খোঁজে গিয়ে দেখল গোপীমোহন একেবারে তৈরি। 2টো হাত পিছনে দিয়ে পায়চারি করছে আর বিড়বিড় করে পার্ট বলছে।
রঘুনাথকে দেখে বলল, রে কেমন মানিয়েছে? চমৎকার চমৎকার, একেবারে আসল দুর্বাদ হলো শ্যাম। তোমার গলা ঠিক আছে তো গোপীদা? হ্যাঁ, কেন এ কথা বলছিস কেন? না, ওই পরাশরদা গলার জন্য কি সব খাচ্ছে বলছে, আওয়াজ যা একটা তুলবো রামের পিলে চমকে যাবে। পিলে? ওই রকম বুদ্ধি। রাম দেবতা, দেবতাদের আবার পিলে হয় নাকি? এ কি আমাদের গায়ে তারাচরণ সরকেল যে জোড়া পিলে বয়ে বেড়াবে? একটু কেশে গলা পরিষ্কার করে নিয়ে গোপীমোহন আবার বলল, কিন্তু না রে, গলার জন্য কিছু একটা করতে হবে, মাঝে মাঝে বসে যাচ্ছে, বোধহয় ঠান্ডা গরমে এরকম হয়েছে। গোপীদা, ওষুধ আমার কাছে আছে, সব ঠিক হয়ে যাবে, নেবে? হ্যাঁ আছে। আর তুই চুপচাপ বসে আছিস? আরে তুমি না বললে আনি কি করে, দাঁড়াও এনে দিচ্ছি। মিনিট 10 মধ্যে রঘুনাথ ফিরে এলো, হাতে বড় একটা গ্লাস। কিরে এতে কি আছে? গোপীদা, এটা কাবুলি সিদ্ধি। কাবুলিদের গলার আওয়াজ শুনেছে তো? পিলে শুধু চমকে যায় না, ফেটে চৌচির হয়ে যায়। আর কথা না বলে গোপীমোহন চোঁ চোঁ করে গ্লাস শেষ করে বলল, ভালো জিনিস রে, কোথায় পেলে? তোমাকে এরপর আরো 1 গ্লাস খাওয়াবো গোপীদা, দেখবে তীর লাগবে না, শুধু তোমার হুঙ্কারে রাবণ বধ হয়ে যাবে। ঠিক 8:15 সিন উঠল। প্রথম আধ ঘন্টা খুব জমল, বিশেষ করে রামের পার্ট। সীতাকে হারিয়ে রাম যখন পঞ্চবটিতে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তখন মেয়ে মহলে সবাই চোখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। লোচন মুচি পর্যন্ত উত্তেজিত হয়ে বলে উঠল, রাবণের চামড়া খুলে রামের জুতোর হাফসোল বানিয়ে দেব। গোলমাল শুরু হলো বিভীষণ ঢুকতেই। নবদুর্বাদল শ্যাম, আমি রাবণের ভ্রাতা, আজীবন সত্যের পূজারী। কিন্তু পার্ট বলার সঙ্গে সঙ্গে বিভীষণ মুখ চোখের অদ্ভুত ভঙ্গি করতে লাগলো, দোলাতে লাগলো হাত দুটো। ভীষণ একটা অস্বস্তি হচ্ছে বোঝা গেল। কিছুক্ষণ পরে অবস্থা চরমে উঠল। রাম রঘুমণি, এ পরাণ সমর্পিব তোমার চরণে, জানকী হরণ করি যে পাপ করিয়াছে দশানন, সমুচিত শাস্তি তার করহ বিধান। জ্বালিয়ে দিলে রে বাবা, গেলুম গেলুম। রামের পবিত্র সান্নিধ্যে আশ্রয় নিতে এসে বিভীষণের এ ধরনের জ্বলুনি দেখে সবাই অবাক। কি আবার হলো? ততক্ষণে বিভীষণ পোশাক খুলে ফেলেছে, নিজের গেঞ্জিও। স্টেজের ওপরে একেবারে নটরাজ নৃত্য। গোপীমোহন পাকা অভিনেতা, সামলে নিয়ে বলল, সখা বিভীষণ, কি হেতু চঞ্চল? বিভীষণের নাচ থামেনি, সারা গায়ে লাল লাল দাগ ফুলে উঠেছে। সব ভুলে বিভীষণ চেঁচিয়ে উঠল, কি হেতু চঞ্চল? আরে ডেও পিঁপড়ের কামড় একেবারে পাগল করে দিয়েছে, ও কি জ্বালা রে বাবা। নাচতে নাচতে বিভীষণ ছুটে পালালো। দর্শকদের মধ্যে হাততালি আর হাসির ধুম। ড্রপ পড়ে যেতে গোপীমোহন সনাতনের খোঁজ করল। কোথায় সনাতন? সে তখন 1 মাইল দূরে পচা পুকুরে গা ডুবিয়ে বসে আছে। কিছুক্ষণ কনসার্ট চলল ব্যাপারটা সামলে নেবার জন্য। তার পরের সিন লক্ষ্মণ আর হনুমানকে নিয়ে। লক্ষ্মণের বিশেষ পার্ট নেই, হনুমানেরই সব কথা। সীতাকে কোথায় রেখেছে দুর্বৃত্ত রাবণ, সেটা দেখাবার জন্য হনুমান লাফিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় যাবে। সতীশ ল্যাজ শুদ্ধ ঠুকতেই লোকেরা হেসে উঠল, চমৎকার মানিয়েছে। 2-1 বদমাইশ ছেলে বলে উঠল, এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি। হনুমান কোনো কিছুতে কান না দিয়ে জোর হাতে সীতা বন্দনা শুরু করল। তারপর বলল, রামানুজ, সীতা মোর অন্তরে বাহিরে, তন্ন তন্ন করি খুঁজি ত্রিভুবন, জানকীরে আনিব ফিরায়ে, জয় রাম জয় সীতা। হুপ হুপ। লাফাবার আগে সতীশ 2 হাতে নিজের ল্যাজটা তুলে স্টেজে সজোরে আছড়ালো। দুম দুম দমাস।
প্রচণ্ড শব্দ, চারদিকে ধোঁয়া, অন্ধকার। লক্ষণ পেছনেই ছিল, কাপড় হাঁটুর ওপর উঠিয়ে গেছি রে বাবা বলে দর্শকদের মধ্যে লাফিয়ে পড়ল। স্টেজের প্রথম সারিতে থানার দারোগা দুঃখতারণ সামন্ত গড়গড়া নিয়ে বসেছিলেন। লক্ষণ পড়ল একেবারে তাঁর গড়গড়ার ওপর। তামাকের আগুন ছিটকে পড়ল চারধারে। দুঃখতারণ মার মূর্তি, মানুষ মারার কারসাজি, সব কটাকে তোদের থানায় পূর্ব। ওদিকে বীর হনুমান টান হয়ে স্টেজের ওপর শুয়ে পড়েছে, কান্না জড়ানো গলায় বলছে, আমি মরে গেছি, আমি আর বেঁচে নেই, লেজে আমার বোমা বেঁধে দিয়েছে, কে আছো বাঁচাও। আবার ড্রপ পড়ল। গোপীমোহন একটা চেয়ারে চুপচাপ বসেছিল, তার কাছে সবাই এসে দাঁড়ালো। গোপীমোহন কেমন অন্যমনস্ক, কোনো কিছুতেই মন নেই, সব শুনে বলল, একেবারে রাবণ বধের সিন আরম্ভ করে দাও, শেষ সিন। তাই ঠিক হলো। রাম রাবণ দুজনেই তীর ধনুক নিয়ে তৈরি, কনসার্টে যুদ্ধের বাজনা, মোক্ষম দৃশ্য। গোপীমোহন আর পরাশরের মধ্যে প্রতিযোগিতা, কে হারে কে জেতে। প্রথমেই রাবণের হুঙ্কার, আরে আরে ভিখারি রাঘব, এত স্পর্ধা তোর, সমন বিজয়ী রাবণের সনের অনসাদ। রাবণ বেশ চড়া গলায় শুরু করেছিল, কিন্তু শেষ দিকে গলা থেকে 3-4 রকমের সুর বের হলো, জলতরঙ্গের মতন। কয়েকজন হেসে উঠল। গোপীমোহনের মুশকিল হলো, ধনুকে তীর লাগিয়ে একটা পা বাড়িয়ে দাঁড়ালো বটে, কিন্তু চোখের সামনে 3টে রাবণ দেখল। 10 মুন্ড 20 হাত রাবণ, মাথাগুলো যেন ওপরে বাঁশে গিয়ে ঠেকছে। কাবুলি সিদ্ধি পেটে যাওয়ার পর থেকেই গোপীমোহনের এই অবস্থা। রাবণ বলে চলল, সীতা নাহি পাবে, অরণ্যে ফিরিয়া যাও বানর বান্ধব। আবার শেষ দিকে 3-4 রকমের গলা। এবার রাম শুরু করলো, আরে দুর্মতি রাক্ষস, খণ্ড খণ্ড করি তোরে বানাইব কিমা, তারপর চপ করি সাজাইব প্লেটে, 10 আনন চপ নাবে দেব সে দোকানে। যে লোকটা প্রম্পট করছিল তার চুল খাড়া হয়ে গেল, চোখ থেকে চশমা খসে পড়ল। সর্বনাশ, এ কি করছে রামচন্দ্র, বইয়ের কোথাও তো এসব লেখা নেই। কিংবা যদি তুই চাস কাটলেট হতে, তাও বানাইব, নাম দিব 10 মুন্ড কাটলেট। ব্যাস, রামকে আর বলতে হলো না। স্টেজের ওপর ঝাঁকে ঝাঁকে ইট বৃষ্টি। স্টেজ একদিকে কাত হয়ে পড়ল, কারণ কারা সব বাঁশ খুলে নিতে আরম্ভ করেছে। অভিনেতারা যে যেদিকে পারলো পালালো, কেবল দশানন আর রাম ছাড়া। দশানন একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসলো। একটার পর একটা ঢেঁকুর উঠছে, ঢেঁকুরের সঙ্গে ওলের গন্ধ। বোঝা গেল ওল বেটে বড়িটা তৈরি করা হয়েছে। তাতেই রাবণের গলার দফা রফা। ওদিকে রামের সিদ্ধির নেশা কেটে গেছে, হাতে ধনুকবাণ নেই, আধলা ইট। একজন লোককে রাম তখন খুঁজে বেড়াচ্ছে। দেখতে পেলি রাবণ বধ নয়, রঘুনাথ বধ হবে। গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। আর মনে করিয়ে দিচ্ছি, নিচে কমেন্ট বক্সে আপনার কীরকম লাগলো সেটা জানাতে ভুলে যাবেন না, আর সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না। ধন্যবাদ।